আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ৮ আর স্নেহার বয়স আমার থেকে ২ বছর বেশি, অর্থাৎ ১০। আমার থেকে ২ বছরের বড় হওয়া সত্ত্বেও স্নেহার সাথে আমার বিয়ে দিয়েছে আব্বা একমাত্র ব্যবসা ঠিক রাখার জন্য। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল বিজনেসের চুক্তি, মানে আব্বা আর স্নেহার আব্বু দুজন মিলে একসাথে ব্যবসা করে, যাতে করে ওনাদের বন্ধুত্বের আর ব্যবসায় কোনো রকম ফাটল না ধরে। সেই কারণে স্নেহার সাথে আমার বিয়েটা হয়। ছোট থেকে স্নেহা আমাকে সহ্য করতে পারত না, কারণ আমি একটু বেশি দুষ্টুমি করতাম। বিয়ের ২ বছরের মাথায় আব্বু এক দুর্ঘটনায় মারা যায়। কিছুদিন স্নেহার আব্বু আমাদের সংসারের দেখাশোনা করেছে। হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে এসে আম্মুকে বলে, ভাবি কিভাবে কথাটা বলবো আসলে বুঝতে পারছি না। আসলে জসিম আর আমি মিলে তো ব্যবসাটা শুরু করেছিলাম, এখন জসিম নেই আর ব্যবসাটা করার জন্য ব্যাংক থেকে টাকা লোন উঠানো হয়েছে। এখন আসল আর মুনাফা মিলিয়ে অনেক টাকা হয়ে গেছে, তাই আমি ভাবছি ব্যবসাটা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করে দিব। আপনি কি বলেন? আম্মু বলল, ভাইজান উনি তো আমাকে বলেছে ব্যাংকে কোনো লোন নেইনি আর সব টাকা ওনার ছিল, আপনাকে সাথে রেখেছে, আপনি ব্যবসাটা ভালো বুঝতেন তাই আপনাকে মিথ্যা বলেছে। আর আমার কাছে চুক্তিপত্রের কাগজ আছে, আমি ব্যবসাটা বিক্রি করে দিয়ে ব্যাংক লোন পরিশোধ করব। আর আজ থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সৌরভের সাথে স্নেহার বিয়েটা যদিও হয়েছে, সেটা এখন আর স্নেহার মা রাজি নয়। আর ওরা এখনও ছোট, বড় হলে ওদের নিজেদের পছন্দের একটা ব্যাপার আছে, তাই এখন থেকে আপনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক রইল না। আম্মা বলল, সৌরভ তো স্নেহাকে বউ মনে করে, আর যেহেতু বিয়েটা হয়েছে তাই এই বিয়েটার সম্পর্ক সারা জীবন থাকবে। আমি জানি আপনি কেন এই কথা বলছেন, তবে আমি আমার ছেলের বউ ঠিক সময় বাড়িতে নিয়ে আসবো। সৌরভের প্রাপ্ত বয়স আর স্নেহার প্রাপ্ত বয়স হলে কাবিনের চুক্তি মতে স্নেহাকে নিয়ে আসবো। আঙ্কেল বলল, স্বপ্ন দেখা ভালো, তবে জেগে জেগে নয়, ঘুমিয়ে দেখেন। আমার মেয়ে আপনার ছেলেকে সময় মতো ডিভোর্স দিয়ে দেবে। কাবিনে উল্লেখ আছে ২২ বছর বয়সে স্নেহা চাইলে সৌরভকে ডিভোর্স দিতে পারবে। ২২ বছর বয়সের আগে স্নেহাকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসবো। আর আপনি যে এতটা পরিবর্তন হবেন আমার জানা ছিল না। দেখা যাবে, আমার মেয়ের সাথে আপনার ছেলের জীবনেও দেখা হবে না, আর দেখা হলেও কোনোদিন জানতে পারবে না এইটা স্নেহা ছিল। আর স্নেহা মনে হয় না আপনার ছেলে সৌরভকে বর হিসেবে মেনে নেবে, সেটা সময় বলে দিবে। ওই দিন যে আঙ্কেল গেছে আর আসেনি, আমাদের বাড়িটা ভাড়া দিয়ে আমাদের খরচ চলে এখন। আমি দেখতে দেখতে এখন তো ভার্সিটিতে পড়ি, অনার্স প্রথম বর্ষে। আমি বললাম, আম্মু আমি ভার্সিটিতে যাই। আম্মা বলল, হ্যাঁ যা, আর শোন আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবি কেমন? আর শোন, তোর কিন্তু বিয়ে হয়ে গেছে, তোর বউয়ের ছবিটা তোর মানিব্যাগে আছে তো? এই কথাটা রোজ যাওয়ার সময় বলে দাও। হ্যাঁ আছে, তোমার বৌমার ছবি। আর তাড়াতাড়ি আসবো কেন? তোর খালাতো বোন রিপার বিয়ে, আমরা ওদের বাড়িতে যাব। আর তোর খালামণি বারবার কল করছে। চট্টগ্রাম যাব? হ্যাঁ চট্টগ্রাম। আম্মা স্নেহা আমাকে ভুলে গেছে, তাহলে আমি কেন ওকে মনে রাখবো? আর তাছাড়া স্নেহা ছোটবেলা থেকে আমাকে পছন্দ করে না। এই বাড়িতে স্নেহা বউ হয়ে আসবে, আর কোনো মেয়েকে আমি বউ হিসেবে মেনে নিব না। এখন কথা কম বলে ভার্সিটিতে যা, আর তাড়াতাড়ি আসিস কেমন? ঠিক আছে। ভার্সিটিতে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছি, তখনই একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। গাড়িটা থামিয়ে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া এখানে জসিম সাহেবের বাড়ি কোনটা? মেয়েলি কণ্ঠ শুনে ভালো করে তাকিয়েছি। আমি বললাম, কেন, ওনার বাড়ি দিয়ে আপনি কি করবেন? দরকার আছে, প্লিজ একটু বলেন না ওনার বাড়ি কোনটা। আগে আপনার পরিচয় দেন, তারপর ওনার বাড়ির ঠিকানা বলবো। আপনার নাম কি এবং কেন ওনার বাড়ি খুঁজছেন? আমার নাম স্নেহা, কিছু কাগজে সাইন করাবো তাই। আমি নাম শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। স্নেহা আমাদের বাড়ির নিজে খুঁজে বেড়াচ্ছে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। কি হলো, এমন চুপ করে আছেন কেন? আর ওনাদের সাথে আমার কিছু হিসাব আছে। কিসে হিসাব? আর জসিম সাহেব তো বেঁচে নেই। তখনই পাশের সিটে বসা ছেলেটা বলে। ছেলে বলল, স্নেহা তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো, আমার মনে হচ্ছে উনি বাড়িটা চেনে না। স্নেহা বলল, রাজ তুমি ঠিকই বলেছ। আমি তখন স্নেহাকে বলি, মিস স্নেহা আমি আপনাদের ওই বাড়িতে নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে, যদি রাজি থাকেন তাহলে নিয়ে যাব। বলেন কি শর্ত? আমি রাজি। আসলে আমি অনেক গরিব, আমার একটা চাকরি খুব দরকার। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, আমাকে একটা চাকরি দেবেন? যদি ওয়াদা দেন তাহলে আমি ঠিকানা দেখিয়ে দিব। ঠিক আছে, এই নাও আমার ভিজিটিং কার্ড, তুমি কাল আমাদের অফিসে এসে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, আসেন আমার সাথে। স্নেহাকে আমি আমাদের বাড়িতে না নিয়ে চালাকি করে অন্য বাড়ি দেখিয়েছি। কিছুদিন আগে ওনারা বাড়িটা কিনেছে, আর ওনার ছেলের নাম সৌরভ, ওনার নাম জসিম। কারণ সিমরান কেন আমাদের বাড়ি খুঁজছে তা আমাকে জানতে হবে। ওদের বাড়িটা দেখিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রায় ঘন্টাখানেক পর সিমরান আর রাজ দুজনেই হাসতে হাসতে বেরিয়ে আসছে। রাজ বলল, সামান্য কয়টা টাকার জন্য ওরা কত সম্পত্তি হাতছাড়া করেছে, তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে।
ওর আব্বা বোকা ছিল আর সৌরভ তো আরও বোকা। তবে বেচারা সৌরভ আমাকে বউ হিসেবে পাবার জন্য কত আগ্রহ ছিল। তাহলে এখন আমাদের বিয়ের আর কোনো বাধা রইল না। সৌরভ তোমাকে ডিভোর্স দিয়ে দিল। হ্যাঁ, সৌরভ অনেক বোকা রয়ে গেল। আচ্ছা, সৌরভের আম্মাকে দেখিনি কেন? আর সৌরভের তো আব্বা মারা গেছিল, তাহলে ওই লোকটাকে? মনে হয় সৌরভকে নিয়ে ওর মা আবার বিয়ে করেছে। আর দূর, আমাদের কি, এখন আমার আর তোমার বিয়ের কোনো বাধা রইল না। স্নেহা আর রাজ দুজনে হাসাহাসি করে কথাগুলো বলতে বলতে গাড়িতে উঠে গেল। স্নেহা বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আর আগামীকাল অফিসে আসবেন কিন্তু। ঠিক আছে। আজকে আর ভার্সিটিতে যায়নি, সোজা বাড়িতে এসে আম্মাকে সবটা খুলে বলেছে। আম্মু শুনে বলে, ঠিক আছে, তুই ওদের অফিসে কাজ করবি, যে কোনো কাজই হোক করবি, স্নেহার কাছে পৌঁছাবার চেষ্টা করবি, কেমন? ঠিক আছে। আজকের দিনটা অনেক আনন্দের সাথে কাটিয়ে পরের দিন সকালে সেজে গুজে ঠিকানা মতো অফিসে চলে আসলাম। গেস্ট রুমে বসে আছি আমি। কিছুক্ষণ পর আমাকে একজন এসে বলে, আপনাকে ম্যাডাম ডাকছে, আসুন আমার সাথে। হ্যাঁ, চলেন। ওনার সাথে রুমে গিয়ে দেখি স্নেহার মা। আমাকে দেখে উনি বলেন, তোমার নাম কি? সৌরভ। সৌরভ নামটা শুনে কিছুটা থমকে উঠেছে। তোমার বাবা কি করে? তখন আমি একটু চিন্তা করে বলছি, গ্রামের সবজি বিক্রি করে, আর মা বাড়ি থাকে, ছোট ভাই পড়ালেখা করে। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? রসুলপুর ম্যাম। ও ভালো। পড়ালেখা কতটুকু করেছ? ক্লাস 7 পর্যন্ত। তা দিয়ে তোমাকে কি চাকরি দেব? যে কোনো একটা কাজ, যেমন গাড়ির ড্রাইভার হলেও হবে। গাড়ি চালাতে পারো? হ্যাঁ পারি, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। তাহলে তুমি আমার মেয়ের স্নেহার গাড়ি চালাবে। স্নেহা যখন কোথাও যাবে তুমি ওকে নিয়ে যাবে। মাসে 10,000 টাকা বেতন পাবে, থাকবে আমাদের বাড়িতে আর খাবে আমাদের বাড়িতে। রাজি থাকলে কাল সকালে সবকিছু নিয়ে এই ঠিকানায় চলে আসবে। আমি বাড়িতে সবাইকে বলে দিব। আমি বললাম, ম্যাডাম আমি রাজি আছি, তাহলে আসি বলে বেরিয়ে এসেছি। বাড়িতে এসে রাতটা পার করেছি। সকালে আম্মাকে বলে স্নেহাদের বাড়িতে এসেছি। আন্টি বলল, আসো সৌরভ, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আন্টি আমাকে আঙ্কেল সহ সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। আমাকে দারোয়ানের পাশের রুমটাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। স্নেহা এখন থেকে সৌরভ তোমার সাথে যাবে, মানে তোমার ড্রাইভার। আম্মু, ড্রাইভার কি দরকার ছিল? দরকার আছে। সৌরভ যাও, তুমি স্নেহার সাথে যাও, আর এই চাবিটা তোমার কাছে থাকবে। আর হ্যাঁ, আমরা আজকে সবাই চট্টগ্রাম যাব, ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তুমিও আমাদের সাথে যাবে। ঠিক আছে। সারাটা দিন স্নেহাকে ফলো করতে করতে কাটিয়ে দিয়েছি। রাতে সবাই রেডি হয়েছে। স্নেহার মা বাবা পেছনে বসে আছে, আর স্নেহা আমার সাথে সামনে বসেছে। গাড়িটা চালাচ্ছি আপন মনে। প্রায় 7 ঘন্টা পর চট্টগ্রামে এসেছি। স্নেহা বলল, সৌরভ তুমি ব্যাগগুলো নিয়ে আমাদের সাথে আসো। হ্যাঁ আসছি। ওরা খালি হাতে আর আমি 2টা লাগেজ নিয়ে পেছনে যাচ্ছি। স্নেহাদের সবাই অনেক সুন্দর করে সমাদর করে ভেতরে নিয়ে গেছে। স্নেহার রুমের পাশে আমার রুমটা। বাহ, ভালোই হয়েছে। আন্টি বলল, সৌরভ এটাই হচ্ছে আমার বাপের বাড়ি, আর বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের। এখানে তুমি নিজের মতো করে থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে এক ঘুম দিলাম। ঘুম ভেঙেছে বিকেলে। ফ্রেশ হয়ে খেতে বের হয়েছি। নতুন জায়গা, কাউকে চিনিও না, দেখি কাউকে পাই কিনা বলে রুম থেকে বের হয়েছি। আর সাথে সাথে একজন এসে আমাকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেছে। আমি তাকিয়ে দেখি স্নেহা আমাকে জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে আছে। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। আমি গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে আছি। তোমার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার? আমি কখন জড়িয়ে ধরেছি? আপনি নিজেই তো ধরেছেন। আমি ধরেছি বলে তুমি ধরবে নাকি? আজীব তো, আপনি জড়িয়ে ধরেছেন আর থাপ্পড়ও দিচ্ছেন আপনি। এখানে আমার দোষ কোথায়? সব দোষ তোমার। আর হ্যাঁ, থাপ্পড় দিয়েছি, আবার দেব বেশি কথা বললে। থাপ্পড় দেওয়ার আগে একটাবার চিন্তা করা দরকার ছিল, যাকে থাপ্পড় দিচ্ছেন সে থাপ্পড়টা সহ্য করতে পারবে কিনা। সে অনেক ব্যথা পেতে পারে। আমি তো আপনাকে জড়িয়ে ধরিনি, বরং আপনি নিজেই এসে ধরেছেন। স্নেহা বলল, আমি জড়িয়ে ধরেছি বলে তুমি আমাকে ধরবে নাকি? আর আমাকে নিয়ে নিচে পড়েছ কেন? কাপড়টা ময়লা হয়ে গেছে, দেখেছো তুমি? আরে আপনি এত জোরে আমাকে ধাক্কা দিয়েছেন তো আমি কি করব? ড্রাইভার ড্রাইভারের মতো থাকবে। আমাকে ইচ্ছে করে তুমি জড়িয়ে ধরেছ। এরপর যদি কোনোদিন ভুল করে হাত ধরো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। গালের ব্যথাটা যতদিন মনে থাকবে ততদিন তো আপনার ধারের কাছেও আসবো না। আপনি যদি আমার সামনে পড়ে যান আমি দেখলেও ধরবো না। ধরতে হবে না, আমাকে ধরার জন্য রাজ আছে। এই রুজি আয়। আমি গাল ডলছি। স্নেহা আর ওর সাথে মেয়েটা রুজি চলে গেছে। এমনিতেই অনেক ক্ষুধা পেয়েছে, তার উপর থাপ্পড় খালি বাটে ফেলতে পারলেই হয়েছে। আমি বললাম, যাই একটু নিচে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। সিঁড়ি দিয়ে গাল ডলতে ডলতে নিচে নামছি। আন্টি বলল, সৌরভ তোমাকে খুঁজছি। কেন? আমি তো ঘুমাচ্ছিলাম। আসো আমার সাথে। আন্টি আমাকে ডেকে নিয়ে খাবার টেবিলে বসিয়েছে। তুমি সকাল থেকে কিছুই খাওনি, বসো, আমি তোমার খাবার পাঠাচ্ছি। ঠিক আছে। খাবার টেবিলে বসে আছি, তখনই স্নেহা আর ওর সাথে কিছু মেয়ে এসে বসেছে খাবার টেবিলে। স্নেহা বলল, সৌরভ তুমি এখন যাও, আমরা খাবার খাবো। তুমি আমাদের খাবার খাওয়া শেষ হলে এসো।
কিন্তু আন্টি যে বলেছে বসতে, আর আমিও তো খাবার খাবো, তাছাড়া চেয়ার তো খালি পড়ে আছে, আমি খেলে দোষ কিসের? এই তোকে উঠতে বলেছি, ওঠ, তা না হলে গালটা আবার লাল করে দেব। দেখেছিস না মালিকরা খেতে বসেছে, আর কর্মচারীর মতো থাকবি। উঠ বলছি, ছোট লোক কোথাকার। আরে আপনি এমনভাবে ব্যবহার করেন কেন? কি করেছি? ওই তোর মতো ছোট লোক ড্রাইভারের সাথে এর থেকে ভালো ব্যবহার করব না কি? আর আজকে তোর চাকরি থেকে লাথি মেরে বের করে দিব। প্লিজ আপনি উঠে যান, রুজি বলল। আমি বললাম ঠিক আছে। স্নেহার কথাগুলো শুনে নিজেকে অনেক ছোট মনে হলো। ধুর, ওর মতো মেয়েকে আমার বউ করার কোনো দরকার নেই। ওর থেকে আমি অনেক ভালো মেয়ে পাবো। মনটা খারাপ করে বাইরে চলে এসেছি, অনেক ক্ষুধা লেগেছে। যাই বাইরে গিয়ে হোটেল থেকে কিছু খেয়ে আসি। বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে রাস্তার ওপারে একটা হোটেল দেখা যাচ্ছে। রাস্তা পার হচ্ছে, দেখি একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হতে গিয়ে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে ওনাকে তুলে কাছের একটা ফার্মেসিতে নিয়ে গেলাম। ওনার হাত ছিলে গেছে। ফার্মেসির ডাক্তার ওনাকে দেখে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিয়েছে। বৃদ্ধা বলল, বাবা তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ধনী পরিবারের মানুষ, কিন্তু আপনি একা একা কেন? বৃদ্ধা বলল, হ্যাঁ ঠিক বলেছ, আমাকে একটু বাড়িতে নিয়ে দিয়ে আসবে? আপনি এখানে বসুন, আমি রাত থেকে কিছুই খাইনি, আমি হোটেল থেকে কিছু খেয়ে আসি। ওনাকে বসিয়ে আমি খেতে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে, তেমন বেশি কিছু খেতে পারিনি, কারণ অনেক ক্ষুধা ছিল, আর বেশি ক্ষুধা থাকলে তেমন খাওয়া যায় না। খাবার শেষ করে এসে ওনাকে বলি, চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। বৃদ্ধা বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে না তুমি চট্টগ্রামে থাকো। হ্যাঁ, আমি ঢাকা থাকি, এখানে এসেছি বেড়াতে, মানে আমার মালিক পক্ষের সাথে আমি ওনাদের ড্রাইভার। কোন বাড়িতে এসেছিস আর খাবার খেয়েছিস হোটেলে? মঞ্জিলা ভবন, ওনার নাতির বিয়ে। একদম কিপটুসের বংশধর মনে হয়। সকালে এসেছি, সারাদিনে একবারও খেতে দেয়নি। এমন কিপটুস বাড়ি আমার জীবনেও দেখিনি। কি বলো তুমি? সকাল থেকে তোমাকে কেউ খাবার খেতে ডাকেনি? আজব তো, এমন কিপটা যার ফলে তোমাকে খেতে বলেনি। এখন থেকে তুমি আমাকে নানু বলে ডাকবে, কেমন? ঠিক আছে। আরে এদিকে যাচ্ছেন কেন? এটা তো সেই কিপটুস বাড়িটা যাদের কথা আপনাকে বলেছি। আমি চিনি, তাই ওদের একটু বকে যাই। এত কিপটা কেন বাড়ির মেহমানকে হোটেলে খেতে হয়? নানু থাক, কিছু বলার দরকার নেই, পরে আমার চাকরি থাকবে না। আরে তুমি আমার সাথে আসো। আমি ওনাকে নিয়ে বাড়ির সামনে গিয়েছি, তখনই স্নেহা এসে দৌড়ে ওনাকে জড়িয়ে ধরে বলে, নানু তুমি কেমন আছো? আরে তোমার কি হয়েছে? হাতে তোমার কি হয়েছে? আম্মু দেখো না, নানুর হাতে কি যেন হয়েছে। স্নেহা ওনাকে নানু বলছে কেন, আর সবাইকে এমনভাবে ডাকাডাকি করছে কেন? নানু বলল, আমার তেমন কিছু হয়নি, রাস্তা পার হতে গিয়ে পড়ে গেছি, একটু ছিলে গেছে। এই ছেলেটা তোদের সাথে ঢাকা থেকে এসেছে? হ্যাঁ, কিন্তু কেন? কি করেছে তোমাকে? নিশ্চয়ই তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই তোর এত বড় সাহস, আমার নানুকে রাস্তায় ফেলে দিয়েছিস? স্নেহার কথাগুলো শুনে আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। নানু বলল, স্নেহা তুই ওর সাথে এমনভাবে কথা বলছিস কেন? আর ও কেন আমাকে ফেলতে যাবে? বরং আমাকে রাস্তা থেকে তুলে ডাক্তার দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আজকে এই ছেলেটার জন্য আমি বেঁচে গেছি। তখনই আঙ্কেল আন্টি আর স্নেহার মামা মামি সহ বাড়ির সবাই এসেছে। মামা বলল, আম্মা আপনার কি হয়েছে? নানু ওনাদের সবকিছু বলেছে। সবাই কথাগুলি শুনে আমার দিকে তাকিয়ে আছে। নানু বলল, রাজিয়া তোরা কেমন মানুষ? হ্যাঁ, তোদের সাথে একটা ছেলে এসেছে, সে খেয়েছে কিনা তার কোনো খোঁজখবর আছে তোদের? আমার বাড়ির মেহমান গিয়ে হোটেলে খাবার খেয়ে এসেছে। ছি ছি ছি, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আন্টি বলল, আম্মা আমি তো সৌরভকে খাবার খেতে ডেকে নিয়েছি, ওকে টেবিলে বসিয়ে আমি খাবার আনতে গিয়েছি, আর এসে দেখি সৌরভ নেই। আচ্ছা সৌরভ তুমি চলে গেছো কেন? আমাকে তো টেবিল থেকে উঠিয়ে দিয়েছে স্নেহা ম্যাম। কিরে স্নেহা, তুই যে বলছিস সৌরভ নিজেই কাজ আছে বলে উঠে গেছে? স্নেহা আমার দিকে তাকিয়ে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। নানু বলল, স্নেহা না হয় ওকে উঠিয়ে দিয়েছে। সৌরভ ছেলেটা সকালে এসেছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সারাটা দিন ছেলেটা কিছুই খায়নি, তোদের সবাইকে কিপটুস বলে জেনে গেছে। ছি 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 রাজিয়া, তুইও এমন হয়ে গেছিস। আজ একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, বাড়িতে যত মেহমান আসবে সবাইকে সুন্দর করে মেহমানদারি করবে। আমি মঞ্জিলা ভবনের কোনো দুর্নাম শুনতে চাই না। আন্টি বলল, সৌরভ তোমাকে তো বলেছি এটা নিজের বাড়ির মতো চেয়ে নিবে, আসো আমার সাথে, তুমি খাবে। আন্টি আমি এক্ষুনি খেয়ে এসেছি, রাতে খাবো, কেমন? সৌরভ তুমি আমার সাথে আসো, মামা বলল। আমি নানুকে ধরে ওনার রুমে নিয়ে গেছি। আমি রুম থেকে বেরিয়ে আসবো তখনই বলল, নানু বলল, রাজিয়া বলতে হবে ছেলেটার গুণ আছে, একদিনে মাকে হাত করে নিয়েছে। ছেলেটা দেখতে সুন্দর আছে, এক কাজ করলে কেমন হবে, রুজির সাথে সৌরভের বিয়ে দিলে কেমন হবে? ভাইয়া তুমি কি বলো? সৌরভ ক্লাস 7 পাস, আর রুজি ইন্টারে পড়ে, আর রুজি মেনে নিবে সৌরভকে? রুজির সাথে কথা বলে দেখিস, তারপর চিন্তা করব, কেমন? আমি ওনাদের কথাগুলি শুনে হাসি দিয়ে চলে এসেছি রুমে। রুমে এসে মোবাইল বের করে দেখি অনেকগুলো ফোন, চাপ দিতেই দেখি আম্মুর নাম্বার। আম্মাকে ফোন করে কথা বলেছি। কথা শেষ করে একটু বাইরে গিয়েছি, এমনি রুজি এসে বলে, সৌরভ আমার সাথে একটু মার্কেটে যাবে? এখন মার্কেটে যাব? হ্যাঁ প্লিজ চলো। চলো। রুজিকে নিয়ে রাত 9টার দিকে মার্কেটে এসেছি।
আমাকে নিচে দাঁড় করিয়ে রুজি একা গেছে। কিছুক্ষণ পর রুজি এসে গাড়িতে বসেছে। আমি রুজিকে নিয়ে গাড়িতে এসেছি। রুজি বলল, সৌরভ তুমি এই প্যাকেটটা কাউকে না দেখিয়ে ছাদের ওপর নিয়ে যাও। স্নেহা আর আমার কিছু কাজিন আছে, ওদের কাছে দিয়ে এসো। ঠিক আছে। প্যাকেট হাতে নিয়ে সোজা ছাদের উপর এসেছি। দেখি স্নেহা সহ আরও অনেকে বসে আছে। আমাকে দেখে স্নেহা এসেছে। প্যাকেট আমার হাতে দিয়ে তুমি চলে যাও। আমি স্নেহার হাতে দিয়ে সোজা নিচে নেমে আসছি। দেখি রুজি উপরে যাচ্ছে। আমি কিছুটা নেমে আবার উপরের দিকে গেছি। দেখি সব বিয়ারের বোতল আর চিকেন ফ্রাই। স্নেহা, রুজি আর ওদের কাজিনরা খাচ্ছে। স্নেহা একটু বেশি খাচ্ছে। আমি মোবাইল বের করে স্নেহাদের দৃশ্যগুলি ভিডিও করেছি। একটু এগিয়ে গিয়ে বলি, আমি বললাম, স্নেহা ম্যাম স্মাইল প্লিজ। স্নেহা, রুজির আর ওদের কাজিনদের কিছু ছবি তুলে নিয়ে সোজা দৌড়ে নিচে চলে এসেছি আমার রুমে। আমার ফেসবুক আইডিতে অনলি মি করে ছবিগুলো ছেড়ে দিলাম। রাতের খাবার খেতে গিয়ে দেখি স্নেহা, রুজি আর ওর কাজিনরা সিঁড়িতে দাঁড়িয়ে আছে। স্নেহা বলল, ছবিগুলি আর ভিডিওটা ডিলিট করে দিবে, তা না হলে খবর আছে। কি খবর করবে আমার জানা আছে, তবে ডিলিট করতে পারি একটা শর্তে। কি শর্ত? রোজ 3টা কিস রাতে ঘুমাবার আগে জড়িয়ে ধরতে হবে। রাজি থাকলে বলেন, তা না হলে এক্ষুনি সবাইকে লাইভ ভিডিও দেখাবো বলে চলে এসেছি। আর স্নেহা, রুজি সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভিডিও আর ছবিগুলি সত্যি যদি সৌরভ লাইভ দেখায় তাহলে তো আমরা মুখ দেখাতে পারবো না, আর আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবে। স্নেহা আপু প্লিজ তুমি কিছু একটা করো, তা না হলে সৌরভ ভিডিওটা দেখিয়ে দেবে। তখনই স্নেহা এসে আমার পাশের টেবিলে বসেছে আর আমি উঠে যাব তখনই। স্নেহা বলল, আরে সৌরভ তুমি উঠছো কেন? বসো আমাদের সাথে, তুমি খাবে। না ম্যাম আপনারা খান, আমি পরে খাবো। নানু বলল, আরে সৌরভ বসো, এখানে যতদিন তুমি আছো আমাদের সাথেই খাবে। আমি বললাম, আচ্ছা আমি খাবার খাচ্ছি। তখনই স্নেহা পায়ে পা দিয়ে স্পর্শ করছে। আমি ঠুস করে লাথি দিয়ে দিয়েছি। আস্তে করে আমার কানের কাছে এসে বলে, এত ভাব ভালো না, রাতে রুমে এসো, কেমন জড়িয়ে ধরবো আর কিস করব। অন্যের রুমে আমি যাই না, বিশেষ করে মেয়ে মানুষের রুমে। তুমি ভিডিও আর ছবি ডিলিট করবে কিনা বলো। রোজ একবার জড়িয়ে ধরতে হবে আর 3টা কিস করতে হবে। এভাবে 1 সপ্তাহ হলে ডিলিট করে দিব। দরকার নেই, তুমি দেখাও, আমার কিচ্ছু হবে না। রুজির জন্য শুধুমাত্র তোমাকে এত রিকোয়েস্ট করছি, কারণ মামা জানলে রুজিকে অনেক বকা দিবে। ঠিক আছে তাহলে দেখিয়ে দিই। নানু একটা জিনিস দেখবেন, আপনার জন্য একদম সদ্য ভিডিও করা। তখন স্নেহা আমার মুখ চেপে ধরে কানের কাছে এসে বলছে, ঠিক আছে তাই হবে, তবে মাত্র 7 দিন, এরপর বুঝবে কতদিনে বছর হয়। নানু বলল, কিরে স্নেহা, ওর মুখ চেপে ধরেছিস কেন? ছাড় ওকে, কিছু একটা বলতে চাইছে, ওকে বলতে দে। স্নেহা বলল, নানু তেমন কিছু না, আসলে সৌরভ একটু মজা করেছে, রাতে ভিডিও না দেখলে ওর ঘুম আসে না তাই। ও এই কথা, ঠিক আছে এখন সবাই খাবারে মনোযোগী হও। সবাই খাচ্ছি। স্নেহা আমার দিকে তাকিয়ে আছে রাগী চোখে। আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করে রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি। রুজি আর স্নেহা এদিকে আসছে। রুজি বলল, সৌরভ প্লিজ আমার ভিডিওটা ডিলিট করে দাও। দিব তো 7 দিন পর, আগে জড়িয়ে ধরো আর কিস করো। মানে আমাকে করতে হবে? না তোমাকে নয়, স্নেহা করলেই হবে। তখন স্নেহা আমার কাছে এসে ধাক্কা দিয়ে দেওয়ালে আটকে দিয়েছে। মেয়েদেরকে কিস খাওয়ার এত ইচ্ছা দেখাচ্ছি বলে আমাকে গলা টিপে ধরেছে। আরে কি করছেন, ছাড়েন, মরে যাবো তো, মেরে ফেলবো তোকে। রোজি বলল, স্নেহা আপু কি করছো? সত্যি সত্যি মরে যাবে আর তুমি যাবে জেলে। জেলের কথা শুনে স্নেহা আমাকে ছেড়ে দিয়েছে। আপু প্লিজ, সৌরভ যা চায় ওকে তাই দিয়ে দাও প্লিজ। রুজির জন্য আমি তোমাকে জড়িয়ে ধরছি, এই নাও আমাকে জড়িয়ে ধরো আর কিস করো। স্নেহা চোখ বন্ধ করে আছে। আমি ওকে জড়িয়ে ধরিনি আর কিস করিনি। আমি বললাম, থাক, বাসি জিনিস আমি মুখ দেই না। আর রুজি তোমাদের ভিডিওগুলো আমি ডিলিট করে দেব। কি বলছো, আমি বাসি মানে? স্নেহা বলল। আমি বললাম, বারে আপনার তো ছোটবেলা থেকে বিয়ে হয়েছে আর এখন রাজের সাথে বিয়ে ঠিক হয়েছে। আগের দুজন তো। তখনই স্নেহা আমাকে থাপ্পড় দিয়ে বলে, খবরদার রাজের নামে বাজে কথা বলবে না, বাজে কথা বললে খুন করে ফেলবো। আর ছোটবেলা বিয়ে হয়েছে তুই জানলি কি করে? ওই আপনারা যেদিন ডিভোর্স আনতে গিয়েছিলেন সেদিন। তবে রাজ ছেলেটা এতটা সুবিধার না। রাজ কেমন সেটা আমি ভালো করে জানি, তোমাকে বলতে হবে না। এই রুজি আয়, ওরা চলে গেছে। আমি রুমে এসে দরজা বন্ধ করে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রাজ আর ওর বাবা মা দুজনে এসেছে। নানু বলল, তাহলে স্নেহার আর রাজের বিয়েটা রাহাতের বিয়ের সাথে হয়ে যাবে, কি বলিস আয়শা? আন্টি বলল, আম্মু আপনি যা ভালো মনে করেন। রাজ আর স্নেহা দুজন অনেক খুশি হয়েছে। আঙ্কেল বলল, তাহলে তো আর 10 দিন বাকি বিয়ের আয়োজন করতে। রাজ তুমি স্নেহার সব কেনাকাটার দায়িত্ব নিয়ে নাও কেমন? সাথে রুজি তোমাদের চট্টগ্রামের মার্কেটে নিতে সাহায্য করবে। ঠিক আছে আঙ্কেল, রাজ বলল। সবাই হাসি মুখে চলে গেছে। স্নেহা আমাকে বলে, ড্রাইভার গাড়িটা বের করো, আজকে আমরা শপিং করতে যাব। ঠিক আছে ম্যাম। গাড়িটা বের করেছি। রুজি, স্নেহা আর রাজ এসে বসেছে। রুজি আমার পাশে, রাজ স্নেহা দুজনে পেছনে বসেছে। রুজি রাস্তা বলছে, আমি চালাচ্ছি। 40 মিনিট পর শপিং মলে এসেছি। স্নেহা বলল, তুমি বসো, আমরা শপিং করে আসছি। ঠিক আছে। রুজি সহ শপিং মলে ভেতরে ঢুকেছে। আমি গাড়িটা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছি, মোবাইল হাতে নিয়ে গেম খেলছি। তখনই একজন এসে পেছন থেকে চোখ টিপে ধরেছে। আরে চোখ ধরছেন কেন? তখন অনেক কষ্ট হাতটা সরিয়ে দেখি তানু, মানে আমার ছোট খালার মেয়ে।
তানু বলল, সৌরভ তুমি এখানে? হ্যাঁ এখানে। তখনই আমাকে জড়িয়ে ধরেছে। আরে তানু কি করছো? ছাড়ো ছাড়ো, সবাই দেখছে তো। তাকিয়ে থাকলে আমার কি, আমি তো আমার হবু বরকে জড়িয়ে ধরেছি। আমি তানুকে ছাড়িয়ে নিয়েছি। তানু তুমি যাও, আমার কাজ আছে, আর রাতে তোমাদের বাসায় যাব, কেমন? আরে আম্মুর সাথে তো আলাপ করে যাও। আমি সোজা দৌড়ে শপিং মলে ঢুকে গেছি। আমি তাড়াহুড়ো করে হাঁটছি, অমনি একটা ধাক্কা খেয়েছি। মাগো আমি মরে গেলাম। তাকিয়ে দেখি স্নেহা কান্না করছে। রাজ স্নেহাকে টেনে তুলছে। স্নেহা বলল, তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস, তোর এত বড় সাহস! বলে আমাকে থাপ্পড় দিতেছিল। আমি বসে গেছি, আর সেই থাপ্পড় রাজের গালে ঠাস করে আওয়াজ হয়েছে একটা। আর আমি সোজা গাড়ির কাছে এসে গাড়ির ভেতরে বসে পড়েছি। আমার বউ যখন অন্য ছেলেকে ভালোবাসে তখন তো তাদের মাঝে ফাটল ধরাতেই হবে। স্নেহার থাপ্পড়টা একটু জোরে পড়েছে, এবার যদি কিছুটা ফাটল ধরে। গাড়িতে বসে আছি, কিছুক্ষণ পর স্নেহা, রাজ আর রুজি এসেছে। ওরা গাড়িতে বসে বলে, সৌরভ গাড়ি চালাও। হ্যাঁ চালাচ্ছি। আরে স্নেহা এতটা নর্মাল ব্যবহার করছো কেন? দূর, আমি কি আর গাড়ি চালাই? 1 ঘন্টা চালিয়ে বাড়িতে এসেছি। সবাই নেমে বাড়ির ভেতরে ঢুকছে। আমি গাড়িটা পার্কিং করে ভেতরে ঢুকে দেখি সবাই দাঁড়িয়ে আছে। কাছে যেতে আঙ্কেল এসে আমাকে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস, আমার মেয়ের হাতে জামাই বাবাকে থাপ্পড় খাইয়েছিস? যা, আজ থেকে তোর চাকরি নেই। এনে তোর বেতনের টাকা। টাকা আমার দিকে ছুঁড়ে মেরেছে, আমার শরীরের উপর এসে পড়েছে। আমি বললাম, কিন্তু আমার কথাটা তো শুনবেন। স্নেহা বলল, তোর মতো ছোট লোকের কথা আর কি শুনবো? এখান থেকে চলে যা বলেছি, তা না হলে তোর খবর করে ছেড়ে দিব বলে দিলাম। ঠিক আছে, তবে মিস স্নেহা, এর জন্য আপনি একদিন আফসোস করবেন। নানু আপনি ভালো থাকবেন, আর রুজি আমাকে ক্ষমা করে দিও, কেমন? কথাগুলি বলে বাসা থেকে বেরিয়ে খালাম্মার বাসায় এসেছে। খালাম্মা বলল, সৌরভ তুই আমাদের বাড়িতে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তানু বলেছে তুই চট্টগ্রাম, কিন্তু আমি বিশ্বাস করিনি। হ্যাঁ অনেকদিন ধরে আপনাদের দেখি না, তাই এসেছি। আয় বাবা ভেতরে আয়। খালাম্মা আমাকে বুকে জড়িয়ে ভেতরে নিয়েছে। আমাকে তানু দেখে বলে, আম্মা এবার তো বিশ্বাস হয়েছে তোমার? হ্যাঁ বিশ্বাস হয়েছে। যা ওকে রুমে নিয়ে যা। আমাকে তানু রুমে নিয়ে এসেছে। আমি রুমে ঢুকে তানুকে বের করে দিয়ে শাওয়ার নিতে গেলাম। স্নেহাকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করছি। তানুর সাথে দুষ্টুমি আর খালাম্মার সাথে কথা বলে 2-3 দিন কাটিয়ে দিয়েছি। তানু বলল, সৌরভ চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমি না করেছি, তাও তানু জোর করে আমাকে টেনে নিয়ে গিয়েছে ঘুরতে। তানু আমাকে অনেকটা ভালোবাসে, ওর চোখ বলছে আমার জন্য সবকিছু করতে পারে। রাস্তায় দুজনে হাঁটছি, এমনি দেখি কিছু লোক জড়ো হয়ে আছে। কাছে যেতে দেখি স্নেহা মাটিতে পড়ে আছে, রক্তমাখা শরীরে, আর রাজ সাহায্য চাচ্ছে সবার কাছে। আমাকে দেখে বলে, সৌরভ প্লিজ তুমি স্নেহাকে হাসপাতালে নিতে সাহায্য করো। আমি আর তানু দুজনে মিলে স্নেহাকে আর রাজকে হাসপাতালে নিয়ে গিয়েছি। স্নেহার বাবা মা এনাদের খবর দিয়েছি, ওনারা এসেছে। আমাকে দেখে আন্টি বলে, সৌরভ তুমি এখানে, আমার মেয়ে কোথায়? আইসিইউতে ভর্তি আছে। ওইদিকে উনি ছুটে গেছে। রাজকে কিছুটা ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। রাজকে জিজ্ঞেস করেছি অ্যাক্সিডেন্ট হলো কি করে। রাজ বলল, পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয় আর আমরা পড়ে যাই। আমার মাথায় হেলমেট ছিল, তাই তেমন কিছুই হয়নি। আর স্নেহার মাথায় হেলমেট ছিল না, অনেক আঘাত পেয়েছে মাথায়। কিন্তু আপনি ওকে নিয়ে বাইকে যাচ্ছিলেন কেন? স্নেহা গাড়িতে বলেছিল যাবে, কিন্তু আমি জোর করাতে বাইকে যেতে রাজি হলো। তখনই ডাক্তার বেরিয়ে এসে বলে, এখন কিছু বলা যাচ্ছে না, জ্ঞান ফেরার পর বলতে পারবো। তবে মাথায় অনেক আঘাত পেয়েছে, যার ফলে চোখ অথবা মাথা খারাপ হয়ে যেতে পারে। আঙ্কেল বলল, প্লিজ ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আমার মেয়েকে সুস্থ করে তুলুন। ডাক্তার আঙ্কেলের দিকে তাকিয়ে কেবিনে চলে গেছে। আমি তানু সহ সবাই বসে আছি। তানু বলল, সৌরভ চলো আমরা চলে যাই, আম্মু চিন্তা করবে আমাদের জন্য। হ্যাঁ চলো। তানুকে নিয়ে আমি সোজা বাড়িতে চলে এসেছি। রাতটা কাটিয়ে সকালে হাসপাতালে গেলাম। দেখি আন্টি, আঙ্কেল, রাজ ওরা কান্না করছে। আমাকে দেখে আঙ্কেল এসে বলে, সৌরভ তোমার একটা চোখ দেবে আমার মেয়েকে, যত টাকা চাইবে দেব, শুধু একটা চোখ। আঙ্কেলের কথায় বুঝতে পারছি স্নেহার চোখগুলো নষ্ট হয়ে গেছে। তাও আমি ওনাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে। স্নেহার 2টা চোখই নষ্ট হয়ে গেছে, আর এখন সে কিছুই দেখতে পায় না। এখন ডাক্তার বলেছে যদি 1 সপ্তাহের মধ্যে একটা চোখ হলে লাগাতে হবে, তা না হলে পরে আর চোখ লাগালে দেখতে পাবে না। আমি বললাম, তাহলে রাজকে বলেন, ও তো স্নেহাকে একটা চোখ দিতে পারে। আঙ্কেল বলল, রাজ চোখ দিতে রাজি নয়, আর ওর বাবা মা এতে রাজি হচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে একটু চিন্তা করে বলছি, ঠিক আছে আমি চোখ দিব। তখনই আঙ্কেল অনেক খুশি হয়েছে। উনি ডাক্তারকে ডেকে এনে বলেছে আমি চোখ দিব। ডাক্তার আমাকে দেখে বলছে, তাহলে কাল রাতে অপারেশন হবে। আমি চলে এসেছি বাসায়। রাতটা কাটিয়ে সকালে খালাম্মাকে বলেছি আমি ঢাকা চলে যাব। তানু আমাকে অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু না করে দিয়েছি। ঢাকা যাবার নাম করে দুপুরে হাসপাতালে চলে এসেছি। আমার কিছু পরীক্ষা করে রাতে আইসিইউতে নিয়ে গেছে। স্নেহা আর আমার বেড পাশাপাশি। ডাক্তারের হাতে একটা খাম দিয়েছি। ডাক্তার বলল, এটা কি? এটা আপনি স্নেহার হাতে দিবেন, ওর চোখের ব্যান্ডেজ যেদিন খুলবেন সেই দিন। প্লিজ এর আগে কাউকে দিবেন না এটা। আর আমার ব্যান্ডেজ কবে খুলবেন?
বলতে পারছি না, তবে 5 থেকে 6 দিন পর। আমি আর কোনো কথা বলিনি। রাত 10টার দিকে আমাদের অপারেশন করানো হলো। আমার বাঁ চোখটা স্নেহাকে দিয়ে দিয়েছি, আর স্নেহার নষ্ট চোখটা আমার বাঁ চোখে ডাক্তার লাগিয়ে দিয়েছে, কারণ কেউ যাতে বুঝতে না পারে আমি এক চোখে দেখি না। সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। হাসপাতালে কেটে গেল 5 দিন। 6 দিনের মাথায় আমার ব্যান্ডেজ খুলে দিয়েছে, আর কিছু মেডিসিন দিয়েছে। আমি ওনাদের কাউকে না বলে সোজা ঢাকা চলে এসেছি। আম্মু আমাকে দেখে বুকে জড়িয়ে নিয়ে বলে, সৌরভ তুই কোথায় ছিলি? 6 দিন যাবৎ তোর মোবাইল বন্ধ। তোর খালাম্মা বলেছে তুই ঢাকা চলে এসেছিস। আমি থানায় তোর জন্য একটা হারানো জিডি করেছি। আমার তো চিন্তায় দম বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক বলেছ। তারপর আম্মুকে সবকিছু বলছি। আম্মু সবকিছু শুনে বলে, ভালো করেছিস, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। হ্যাঁ, ডাক্তারের কাছে স্নেহার ডিভোর্স পেপার দিয়ে এসেছি। আমিও মনে করি স্নেহা আমার জীবনে আর আসবে না। তবে তোর খালাম্মা বলেছে আমাকে তানু তোকে বিয়ে করতে চায়। তুই কি বলিস? কিছুটা সময় দাও, তারপর বলবো। ঠিক আছে, এখন রুমে যা। চেহারাটা একদম শুকিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, রুমে গিয়ে ব্যাগটা রাখবো। তখনই দেখি একজন সেজেগুজে বসে আছে, একদম নতুন বউ। তখনই ভূত বলে এক চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে এসেছি। কিরে চেঁচাচ্ছিলি কেন? আম্মু বলল, রুমে ভূত আছে, একটা মেয়ে বউ সেজে বসে আছে। তখনই আম্মি মুচকে এসে বলল, ভূত বউ কোথায়? চল তো দেখি। আম্মু আমাকে রুমে নিয়ে গেছে। আরে রুমে তো কেউ নেই। কিরে ভূত কোথায়? বোকা ছেলে কোথাকার, যা ফ্রেশ হয়ে নিচে আয়। আম্মু চলে গেছে। আমি শাওয়ার নিয়ে আবার রুমে এসে দেখি বউ সেজে বসে আছে। এবার পেছন থেকে জড়িয়ে ধরে আম্মুকে জোরে ডাক দিলাম। আম্মু সহ স্নেহার মা আর বাবা দুজনে একসাথে ভেতরে এসেছে। আরে আপনারা এখানে কেন? আমি বললাম। আম্মু বলল, সৌরভ ওরা এখানে এসেছে সকালে আর আমাকে সবকিছু বলেছে। আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করে দিয়েছি। এবার তুই ওনাদের ক্ষমা করে দিয়ে স্নেহাকে তোর কাছে রেখে দে। আম্মু আপনি একটু আমাকে বলতে দেন। স্নেহা তুমি আমার বাড়ি থেকে যাও, আর আপনারাও যান। তখনই স্নেহা আমার পায়ে পড়ে গেছে। প্লিজ সৌরভ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। আম্মু বলল, সৌরভ ক্ষমা করে দে, মেয়েটি তার ভুল বুঝতে পারছে। না আম্মা, আমি পারবো না। স্নেহা দেখি ছাড়ো বলে স্নেহাকে ছাড়িয়ে টেনে বাইরে নিয়ে এসেছি। তোমার ডিভোর্স পেপার তো তুমি পেয়ে গেছো, এখানে কেন এসেছো? আমি তোমাকে চোখ দিয়েছি বলে তুমি আমাকে বর হিসেবে মানতে এসেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তো জানতাম না তুমি আমার সে ছোটবেলার বর। তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর আপনারা এখানে কেন এসেছেন জান বলছি, তা না হলে আপনাদের একই অবস্থা হবে। স্নেহা বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে। ঠিক আছে, আমি চলে গেলাম, তবে আমার অধিকার আমি ঠিকই আদায় করে নেব। আমি বললাম, কিছুদিন পর আমি বিয়ে করব, তখন দেখবেন। স্নেহা কান্না করতে করতে চলে গেছে। আম্মু আমার দিকে তাকিয়ে আছে রাগে চোখে। আমি সোজা রুমে এসে দরজা বন্ধ করে একটা ঘুম দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসেছি। অমনি কেউ একজন পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। স্নেহা কথাগুলি কান্না করতে করতে বলছে, মনে হয় সারা রাত কান্না করেছে আর হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমি স্নেহাকে কোলে তুলে নিয়েছি। স্নেহাকে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে এসে আমার রুমে শুয়ে দিয়েছি। আম্মু ডাক্তারকে ফোন করেছে, উনি এসেছে 20 মিনিট পর। স্নেহাকে দেখে ডাক্তার বলে, ভয়ের কোনো কারণ নেই, রেস্ট নিতে বলেন আর কিছুটা যত্ন নেবেন। মনে হয় 2 দিন যাবৎ কিছুই খায়নি, তাই অজ্ঞান হয়ে গেছে। আম্মু বলল, ঠিক আছে। আম্মু ডাক্তার সাহেবকে এগিয়ে দিতে গেছে। আমি স্নেহার পাশে বসে আছি। স্নেহা বলল, আমাকে ভালোবেসে তোমার একটা চোখ দিয়েছ, এবার ক্ষমা করে বউয়ের অধিকারটা দিয়ে দাও। আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার পায়ের কাছে থাকবো, তুমি যা বলবে তাই হবে। প্লিজ সৌরভ। ঠিক আছে, শুধু বউ হয়ে থাকবে, কোনোদিন আমাকে স্পর্শ করতে পারবে না। কথাটা বলে চলে আসবো। তখনই স্নেহা আমার হাত ধরে টান মেরে বুকের মাঝে নিয়ে গেছে। এমনিতেই অনেক কষ্ট দিয়েছি আর অনেক আদর মিস করেছি, আর না, এবার একটু আদর করি বলে আমাকে গালে কপালে কিস দিয়েছে। আরে কি করছো? কে শোনে কার কথা? স্নেহা এক প্রকার জোর করে ওর অধিকার নিয়ে নিয়েছে। স্নেহাকে আস্তে আস্তে আমিও আগের মতো ভালোবাসতে শুরু করেছি, তবে ওর বাপের বাড়িতে একদম যায় না, কারণ আমি পছন্দ করি না। দেখতে দেখতে ওর আব্বু আম্মু আর আমার আম্মু সবাই এখন অনেকটা খুশি আছে আমাদের ভালোবাসা দেখে। এভাবেই চলছে আমাদের জীবন।